তাহলে কি আমরা শুরু করব? আর এখন যে ক্লাসটা হবে এটা কিন্তু ল্যাব ক্লাস নিচ্ছি আমি, হ্যাঁ? থিওরি ক্লাসটা এখন নিব না, কখন নিব পরে জানানো হবে। মানে গতদিন A2 এর ল্যাব ছিল না গতকালকে, এটা তো হয়নি। স্বভাবতই গতকালকে নোটিশ আসছে অনলাইন ক্লাসের, আমরা প্রিপেয়ারও ছিলাম না ওইভাবে। ল্যাব একসাথে, ঠিক আছে? সো ল্যাবে এরকম কেউ যদি থেকে থাকেন যে ল্যাবে ইনরোল নাই, সে বের হয়ে যেতে পারে। এটা ল্যাব ক্লাস হবে এখন, মানে যেটা আজকে 1:15 হওয়ার কথা। আজকে 1:15 আর কালকে 1:15 ল্যাবটা। তামজিদ আসছে? রেকর্ডিং শুরু করছেন আপনি? রেকর্ডিংটা আমাকে পাঠাই দিয়েন, ঠিক আছে? আচ্ছা, আমাদের এই পর্যন্ত ল্যাব হয়েছিল ইন্টারফেসিং 8086 উইথ 82, সরি এটা নয়, যে এর আগ পর্যন্ত সিরিয়াল মনিটর পর্যন্ত আমরা শিখছিলাম। এই ল্যাবটা সিরিয়াল মনিটর ইন্টারফেসিং এন্ড পারফর্মিং লজিক্যাল শিফট এন্ড রোটেট অপারেশন, ঠিক আছে? তো আজকে আমরা যেটা করতেছি, এই এক্সপেরিমেন্টটা করতেছি। এগুলো আমি থিওরি সব বুঝাই দিচ্ছি আপনাদের। থিওরিটা পড়া থাকলে দেখা যাবে যখন আমরা ল্যাব করব একসাথে দুইটা এক্সপেরিমেন্ট করে ফেলতে পারবো, কারণ থিওরি পড়ানো থাকলে তো আর সময় লাগবে না বুঝতে, ঠিক আছে, যে কি করতে হবে। তখন আর আমি ক্লাসে কোনো লেকচার দিব না, জাস্ট আপনারা ল্যাবে এসে দুটো এক্সপেরিমেন্ট একসাথে করবেন। দেখেন, এখানে আমরা বলতেছি ইন্টারফেসিং 8086 উইথ 8255 PPI and illumination of 4 LEDs present in MDE 8086 trainer kit. আমরা কিন্তু মিড টার্মের পর থেকে 8255 পড়া শুরু করছি, তাই না? 8255 PPI পড়া শুরু করছি না? থিওরি ক্লাসে লাস্ট আপনাদের যে ক্লাসটা হয়েছে, ওই ক্লাসে আমি ইন্টারফেসিংটা শিখাচ্ছিলাম যে 8086 এর সাথে 8255 এর ইন্টারফেসিংটা কিভাবে হয়। ওই যে একটা কোশ্চেন আমরা লিখছিলাম যে ইন্টারফেস 8086 উইথ 8255 অ্যাট অ্যাড্রেস 80H। তো ওটা শেষ করতে পারিনি, ওটা নেক্সট ক্লাসে আমরা যখন আজকে বিকালে হোক বা কালকে হোক, যখনই হোক আমরা ওটা শেষ করব। তো আপাতত যে জিনিসটা বলতেছি, আমাদের এই এক্সপেরিমেন্টটা 8255 এর ওপরেই। আমাদের ল্যাবে যে ট্রেনার কিটগুলো আছে, সেই ট্রেনার কিটে আমাদের তিনটা 8255 আছে হচ্ছে তিনটা, ঠিক আছে? 8255 আছে কয়টা? তিনটা 8255 আছে। তো এই তিনটা 8255 এর সাথে বিভিন্ন ডিভাইস কানেক্টেড আছে, বিভিন্ন ইনপুট আউটপুট ডিভাইস ওখানে ইন্টারফেস করা আছে অলরেডি। এখন ওইখানে যে ডিভাইসগুলো বা যে ইনপুট আউটপুট ডিভাইসগুলো আমাদের ইন্টারফেস করা আছে, সেগুলোকে আমরা প্রোগ্রাম করতে পারি। এখন ল্যাবে স্বভাবতই আমরা 9টা-10টার বেশি তো আসলে সম্ভব হয় না ল্যাব করা। যখন আমরা 22 সেমিস্টারে ছিলাম, আমরা প্রত্যেক সেমিস্টারে মিনিমাম 10টা ল্যাব করাতাম, সাথে ওপেন ইন্ডোর থাকতো। এখন ট্রাই সেমিস্টারে আমাদের হচ্ছে মানে মিনিমাম আমরা 9টা করাবো এবং তার সাথে ওপেন ইন্ডোর থাকবে। তো যেটা বলতে চাচ্ছি তার অর্থ হচ্ছে সবগুলো ইনপুট আউটপুট ডিভাইসে প্রোগ্রামিং করা ল্যাবে সম্ভব হয় না, বা সেই এক্সপেরিমেন্ট দেখানো সম্ভব হয় না। তো আমরা অল্প কয়েকটা চুজ করছি, তার মধ্যে একটা হচ্ছে আমরা এলইডি ইন্টারফেসটা কিভাবে হয় সেটা দেখি, 7 সেগমেন্টের ইন্টারফেস কিভাবে হয় ওই কোডটা দেখা হয়, আর আমাদের ওই ট্রেনার কিটে একটা ডট ম্যাট্রিক্স ডিসপ্লে আছে, সেটার ইন্টারফেস কিভাবে হয় ওই জিনিসটা দেখা হয়। তো এটার উপরে আমাদের 3টা এক্সপেরিমেন্ট আছে। তো আজকে আমরা যে 6 নাম্বার এক্সপেরিমেন্টটা করতেছি সেটা দেখেন, এই এলইডি গুলো নিয়ে কথা বলছে, হ্যাঁ? আমি যদি একটু দেখাই, আপনাদের হয়তো মনে নাই ট্রেনার কিটের বিষয়টা। আচ্ছা,
যে এটাই তো আমাদের কিট ছিল, জুম করলে এটা একটু ইয়া হয়ে যাচ্ছে। একদম কর্নারে, এই কর্নারে 4টা এলইডি আছে। হ্যাঁ, এই কর্নারে 4টা এলইডি আছে। এটার মাথার উপরে একটা 7 সেগমেন্ট ডিসপ্লে আছে। আর এই যে এখানে যে আইসিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের 8255 CS2। ঠিক আছে, এটা হচ্ছে 8255 CS1, এটা 8255 CS2, আর এটা হচ্ছে 8255 CS3। তো আমাদের এই 8255 CS2 নিয়ে আজকের কাজ। ঠিক আছে, এই আইসিটা নিয়ে কাজ করব, এবং এই যে কর্নারে 4টা এলইডি আছে, এই 4টা এলইডি নিয়ে আমরা আজকে কাজ করব এবং এটার প্রোগ্রাম লিখব। দেখেন, যখন এই ট্রেনার কিটটা বানানো হয়েছে, তখন 8255 CS2 এর পোর্ট কয়টা? প্রত্যেকটা 8255 এর পোর্ট কয়টা পোলাপান? ম্যাম 3টা করে পোর্ট, তাই না? তো এই পোর্টের মধ্যে আমরা জানি 3টা পোর্ট, পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি। তো আমাদের যে ট্রেনার কিটটা বা মিডাস যে ট্রেনার কিটটা বানাইছে, এখানে পোর্ট বি এর সাথে ইন্টারফেস করা আছে ওই 4টা এলইডি। খেয়াল করেন, পোর্ট বি এর সাথে ইন্টারফেস করা আছে ওই 4টা এলইডি। পোর্ট বি তে কয়টা পিন আছে বলেন তো? প্রত্যেকটা পোর্টে পিন কতগুলো করে? ম্যাম 8টা। 8টা করে পিন, তাই না? প্রত্যেকটা পোর্টে 8টা করে পিন, কিন্তু ইন্টারফেস হয়েছে হচ্ছে 4টা এলইডির। খেয়াল করেন, তার মানে কি? কমন সেন্স, সবগুলো পিন এখানে এলইডি ইন্টারফেসে ইউজ করা হয়নি। ঠিক আছে, এলইডি ইন্টারফেসে শুধুমাত্র PB0 থেকে PB3 এই 4টা ইউজ করা হয়েছে। ঠিক আছে, PB0 থেকে PB3 এই 4টা পিন ইউজ করা হয়েছে, আর পিনগুলো অন্য ডিভাইসের সাথে ইন্টারফেস করা আছে, এলইডির সাথে নাই। যেহেতু 4টা এলইডি, তার জন্য 4টা পিন, ওরা 8টা এলইডি দেখায়নি। ঠিক আছে, এখন যেহেতু ওরা 4টা ইন্টারফেস করছে, আমরা তো প্রোগ্রাম করতেছি, আমরা নিজেরা সার্কিট বানাচ্ছি না। আমরা কি করতেছি? আমরা অলরেডি যে ট্রেনার কিটে যে সার্কিট আছে ওইটার উপর প্রোগ্রাম করতেছি। যদি আমরা নিজেরা টোটালি সার্কিট ডিজাইন করতাম, তাহলে হয়তো আমরা অন্যভাবে 4টার জায়গায় অন্যরকম কম্বিনেশনে আমরা করতে পারতাম। কিন্তু এখন আমাদের ট্রেনার কিটে যে কম্বিনেশন আছে, সেই কম্বিনেশনেই আমরা প্রোগ্রাম করতেছি। আমাদের পক্ষে তো এখন নতুন করে ট্রেনার কিট আসলে আপডেট করা সম্ভব না, তাই না? বানালে বড়জন আমরা একটা সার্কিট বানাতে পারি। যাই হোক, এখন দেখেন, আমাদের এই PB0 থেকে PB3 এর সাথে কানেক্টেড আছে হচ্ছে 4টা এলইডি। তার মানে মনে করেন জিনিসটা এখানে কি ছবি আছে কিনা একটু দেখি। হ্যাঁ, এই যে এরকম এরকম 4টা এলইডি কানেক্টেড আছে হচ্ছে আমাদের মানে ওই ট্রেনার কিটে। মনে করেন এইটা প্রথম এলইডিটা, মনে করলাম এটা PB0 এর সাথে কানেক্টেড। ধরে নেন এটা PB0। হ্যাঁ, এটা আমি 8 লিখিনি, লিখতে একটু সমস্যা হচ্ছে, এটা PB0 লিখছি। এটা মনে করেন যে এই 2 নাম্বারটা মনে করেন PB1 এর সাথে কানেক্টেড, এটা PB1। এটা মনে করেন PB2, আর এটা মনে করেন PB3 এর সাথে কানেক্টেড। ঠিক আছে, তাহলে PB0, PB1, PB2 এবং PB3। এখন আমাদের এখানে একটু খেয়াল করেন যে ম্যানুয়ালটা, আপনাদেরও ম্যানুয়ালটা দেয়া আছে। এইখানে 8255 CS1 এর পোর্ট অ্যাড্রেসও দেয়া আছে, CS2 এর পোর্ট অ্যাড্রেসও দেওয়া আছে। ওরা যেভাবে ডিজাইন করছে সেই ডিজাইন অনুযায়ী পোর্টের যে অ্যাড্রেসগুলো সেভাবে এখানে দেয়া আছে, এবং এরা কিন্তু সিকোয়েন্সিয়ালি করেনি। ঠিক আছে, নর্মালি এটা সিকোয়েন্সিয়ালি হয়। আপনারা অন্য যদি কোনো জায়গায় দেখেন এই এমিডাসের ট্রেনার কিট বাদে, তাহলে দেখবেন এই ডিজাইনটা সবসময় সিকোয়েন্সিয়ালি হয়, কিন্তু ওরা এটা সিকোয়েন্সিয়ালি ডিজাইন করেনি। ওদের যে সার্কিট সেই অনুযায়ী যে অ্যাড্রেস আসছে, সেই অ্যাড্রেসটা ওরা এখানে প্রোভাইড করছে। তো ওরা পোর্টের জন্য অ্যাড্রেস আমাদের বলে দিয়েছে যে 19H, পোর্ট বি এর জন্য 1BH, পোর্ট সি এর জন্য 1DH, আর কন্ট্রোল রেজিস্টারের জন্য 1FH। সবসময় ইনপুট আউটপুট ডিভাইসের জন্য অ্যাড্রেসটা সাধারণত 8 বিটের হয়, 16 বিটের অ্যাড্রেসিং ইউজ করা হয় না। সেক্ষেত্রে আমাদের ডিজাইন করতে অনেক ঝামেলা হয়ে যায় এবং সার্কিট অনেক কমপ্লেক্স হয়। ঠিক আছে, এই জন্য সবসময় আপনারা যেখানে ইনপুট আউটপুট ডিভাইসের অ্যাড্রেসিং দেখবেন, সবসময় দেখবেন যে 8 বিটের অ্যাড্রেস ইউজ করা হয়েছে। এখানে দেখেন 19, 1B, 1D, 1F এরকম ইউজ করা হয়েছে। তো আপনারা কি আমাকে কেউ বলতে পারবেন যে আমরা এলইডির কোড লিখতেছি, হ্যাঁ,
এলইডিটা কানেক্টেড হচ্ছে 8255 CS2 এর সাথে। এখন এই 8255 CS2 তে টোটাল 4টা অ্যাড্রেস, 3টা পোর্ট আর একটা কন্ট্রোল রেজিস্টার। আমার প্রশ্ন হচ্ছে এই 4টা অ্যাড্রেসই কি আমার লাগবে? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত কি? কি মনে হয় যে 4টা অ্যাড্রেসই কি আমার প্রোগ্রামিং এ লাগবে, নাকি 4টা না হলেও চলবে? এলইডি প্রোগ্রামিং এর জন্য আমার কি 4টাই লাগবে কিনা বলেন। যদি লেগে থাকে কেন লাগবে, আর যদি না লাগে তাহলে কেন লাগবে না? আপনাদের কি মতামত? এনিওয়ান? ম্যাম ব্যাপারটা কি এমন যে হচ্ছে আমি যদি উপরে দুইটা লাইন বা PB0 PB1 নিয়ে কাজ করতে চাই, সেক্ষেত্রে শুধু ইউজের প্রথমে যে দুইটা পোর্ট আছে সেই দুইটা পোর্টে কোড দিলাম। বাবা, আমি আপনার কথা না বুঝতে পারছি না। আপনি কি বাইরে? অন্য কেউ কি বুঝতে পারছেন ও কি বলছে? ম্যাম শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। আচ্ছা, আমি বুঝিয়েছিলাম যদি আমি দুইটা পোর্ট নিয়ে কাজ করতে চাই, দুইটা এলইডি বেসিক্যালি উপরের দুইটা, তাহলে হচ্ছে আমি কি উপরে দুইটা দিলে কাজ হচ্ছে এমন কিছু? আচ্ছা সেক্ষেত্রে আমি কি উপরে দুইটা কাজ করতেছি কিনা? আচ্ছা, একটু খেয়াল করেন যে 4টা এলইডি কোন পোর্টের সাথে কানেক্টেড বলছি আমি? আহ, এলইডি কোন পোর্টের শুরুটা, সাথে বললাম? হ্যাঁ, কোন পোর্টের সাথে কানেক্টেড? পোর্টে বি নাকি সি, কোনটা? বি। পোর্ট বি, তাই না? পোর্ট বি এর কথা বললাম না? এলইডি গুলো পোর্ট এ বা সি এর সাথে কানেক্টেড না আমাদের ট্রেনার কিট। এই যে এখানে লিখছি PB0 PB1 PB2 PB3। জি ম্যাম। এলইডি গুলো পোর্ট সি বা এর সাথে কানেক্টেড না, শুধুমাত্র পোর্ট বি এর সাথে কানেক্টেড। তাহলে কি আমার এ আর সি এর অ্যাড্রেস লাগবে এলইডি কে প্রোগ্রাম করতে? লাগার তো কথা না। না ম্যাম, শুধুমাত্র বি দরকার। শুধুমাত্র বি দরকার। এখন আমাকে বলেন কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেস কি লাগবে? লাগবে ম্যাম। লাগবে না। কেন লাগবে কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেসটা? কন্ট্রোল রেজিস্টার কেন লাগে মনে আছে কারো? কেউ বলতে পারবেন যে কন্ট্রোল রেজিস্টারটা কি দরকার, বা কন্ট্রোল রেজিস্টারের কাজ কি? কি করে এই রেজিস্টার? ডাটা যাতে হারিয়ে কন্ট্রোল ডাটা যাতে রেজিস্টার হারিয়ে না যায় ম্যাম, স্টোর করে রাখতে কন্ট্রোল পারবে। ওয়ার্ড হোল্ড করে, কন্ট্রোল ওয়ার্ড। ঠিক আছে? কন্ট্রোল ওয়ার্ডটা কি আপনাদের পড়াইছিলাম। ধরেন আমি 8255 ইউজ করতে চাচ্ছি, তো আমাকে আসলে 3টা স্টেপে কাজ করতে হয় শুধুমাত্র 8255 কাজ করানোর জন্যই। প্রথম কাজ হচ্ছে 8255 কে আপনাকে পাওয়ারিং করতে হবে, অবশ্যই সার্কিটে পাওয়ারিং এর ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে 8255 এ আমাদের যে সিএস প্রাইম নামে একটা পিন আছে, যেরকম একটা পিন ছিল ক্লাসে পড়াইছিলাম। সিএস প্রাইম নামে একটা পিন ছিল, এখানে জিরো লজিক ইনস্টল করতে হবে, যেখানে যেন জিরো লজিক পায়। আচ্ছা, 3 নাম্বার যে বিষয়টা সেটা বলছিলাম হচ্ছে ইনিশিয়ালাইজেশন করতে হবে 8255 কে। তো 8255 কি ইনিশিয়ালাইজেশন কিভাবে করে? ম্যাম মাইক্রোপ্রসেসর হচ্ছে 8255 এ একটা ডাটা প্রেরণ করে। মাইক্রোপ্রসেসর হচ্ছে 8255 এর কন্ট্রোল রেজিস্টারে একটা ডেটা পাঠায় বা একটা কোড পাঠায়, সেটাকে কি বলে, নামটা কি তার? কন্ট্রোল কন্ট্রোল ওয়ার্ড। ওয়ার্ড। হ্যাঁ, এই কন্ট্রোল ওয়ার্ড যখন 8255 এ চলে যায় তখন 8255 ইনিশিয়ালাইজ হয়ে যায়। তো আমাদের যেহেতু কন্ট্রোল ওয়ার্ডটা কোথায় পাঠাতে হবে, কন্ট্রোল রেজিস্টারেই পাঠাতে হবে, অন্য কোথাও না। তার মানে কি অবশ্যই কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেসটাও লাগবে। মানে আপনি যে ডিভাইসেরই প্রোগ্রাম করেন না কেন একটু বুঝেন, ধরেন আপনার ডিভাইস পোর্ট এ তে কানেক্টেড বা পোর্ট বি তে কানেক্টেড বা পোর্ট সি তে কানেক্টেড, যে পোর্টে কানেক্টেড থাকুক না কেন আপনাকে ওই পোর্টের অ্যাড্রেসটা জানতে হবে যে এই পোর্টে কানেক্টেড, তাহলে এই অ্যাড্রেসটা, ধরেন পোর্ট এ তে কানেক্টেড তাহলে পোর্টের অ্যাড্রেস লাগবে, পোর্ট বি তে কানেক্টেড পোর্ট বি এর অ্যাড্রেস লাগবে।
কিন্তু যে পোর্টে কানেক্টেড থাকুক না কেন কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেস আপনার সবসময়ই লাগবে, কারণ আপনি প্রোগ্রাম করতে গেলে আগে 8255 কে ইনিশিয়ালাইজ করতে হবে, আর ইনিশিয়ালাইজেশনের জন্য আপনার কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেস অবশ্যই লাগবে, না হলে আপনি কন্ট্রোল ওয়ার্ড কিভাবে পাঠাবেন? ঠিক আছে, তাহলে এখন আমাকে সামারি বলেন এখানে কোনটা কোনটার অ্যাড্রেস লাগবে এলইডি প্রোগ্রাম করতে গেলে? পোর্ট বি আর হলো কন্ট্রোল রেজিস্টার। পোর্ট বি লাগবে আর কন্ট্রোল রেজিস্টার লাগবে। ঠিক আছে, এখন আমরা প্রোগ্রামিং এ চলে যাচ্ছি। দেখেন এখানে প্রোগ্রামিং এর জন্য আমি আপনাদের এই ফাইলটা দিছি গ্রুপে, আপনারা পাইছেন? কোড ফর ল্যাব নামে একটা ফাইল কিন্তু আমি দিছি আপনাদের, রবিবারেই সম্ভবত দিছি। তো এই ফাইলটা থেকে আমি এখন প্রোগ্রামগুলো দেখাচ্ছি। প্রথম যে প্রোগ্রামটা এই যে এটা হচ্ছে আপনাদের ল্যাব ম্যানুয়ালে আছে। দ্বিতীয় প্রোগ্রামটা ল্যাব ম্যানুয়ালে নাই, কিন্তু এটা আমি ল্যাবে সবসময় করাই, না হলে ডিলের কনসেপ্টটা ক্লিয়ার হয় না। তো দুটো আমি একসাথে দেখাবো। দেখেন আমরা এখানে প্রথম যে কাজটা করছি, আমাদের 4টা এলইডি এরকম ভাবে কানেক্টেড ছিল, ধরেন 4টা এলইডি পরপর আছে, একটা PV0, এটা মনে করেন আমি PV0 ফুল লিখলাম না, এটা 0 বলতেছি, এটা 1 বললাম, শর্টে লিখতেছি, এটা 2 বললাম, এটা 3 বললাম। এখন এই যে প্রোগ্রামটা, প্রথম প্রোগ্রামটার আউটপুট আমি একটু বলে নেই, তারপরে আপনারা যখন বুঝাবো তখন আপনাদের ক্লিয়ার হবে যে কেন আসলে আউটপুট এরকম আসতেছে। প্রথম এলইডির আউটপুট হচ্ছে প্রথম কোডটার আউটপুট হচ্ছে প্রথমে এই এলইডিটা জ্বলবে। যদি আমরা এসটিপি দেই, সিঙ্গেল স্টেপ দেই, বুঝছেন আমি কি বলছি? ধরেন আমি সিঙ্গেল স্টেপ ইউজ করলাম, একটা একটা করে ইনস্ট্রাকশন এক্সিকিউট করব, তাহলে প্রথমে এটা জ্বলবে, তারপরে এই দুটোই জ্বলবে, তারপরে এই 3টাই জ্বলবে, 0 1 2, তারপরে 4টাই জ্বলবে যদি আপনি সিঙ্গেল স্টেপ দেন। আর যদি টোটালটা একসাথে এক্সিকিউট করেন বা গো দেন, তখন কি হবে? আপনি আউটপুটে দেখতে পাবেন যে সবগুলো একসাথে জ্বলতেছে। তখন কিন্তু এই যে একটা একটা করে যে জ্বলতেছে এটা বুঝতে পারবেন না, কারণ মাঝখানে আপনি কোনো ডিলে ক্রিয়েট করেননি। ঠিক আছে, যদিও ইনস্ট্রাকশন 1 বাই 1 এক্সিকিউট হচ্ছে, কিন্তু যেহেতু খুব ফাস্ট এক্সিকিউশন হচ্ছে, আপনি কিন্তু যদি সিঙ্গেল স্টেপ না দেন, গো দেন, তাহলে খালি চোখে এই জিনিসটা দেখতে পাবেন না যে 1 বাই 1 এক্সিকিউশন হচ্ছে। কিন্তু এসটিপি দিলে এটা 1 বাই 1 যে এক্সিকিউশন হচ্ছে বা একটার পর একটা যে জ্বলতেছে এটা দেখতে পাবেন। এখন প্রোগ্রামটা একটু খেয়াল করেন, আমরা এখানে কি লিখছি? কোড সেগমেন্ট, এর মধ্যে লিখছি assume cs.code। ঠিক আছে, আমরা এর আগে বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন মেমোরি মডেল ইউজ করছি। আসলে বিভিন্ন মেমোরি মডেল বললে ভুল হবে, আমরা একটা মডেলই ইউজ করছি, সেটা হচ্ছে ডট মডেল স্মল, কারণ অন্যগুলোর প্রয়োজন পড়েনি। আমাদের যে কোড লিখছি সেটা ডট মডেল স্মলের মধ্যেই সুন্দরভাবে এঁটে গেছে। তো আমি তখন আপনাদের পড়ানোর সময় বলছিলাম আমাদের বিভিন্ন ধরনের মেমোরি মডেল আছে ডট মডেল স্মল ছাড়াও, টাইনি আছে, কম্প্যাক্ট আছে, মিডিয়াম আছে, হিউজ আছে, লার্জ আছে, এরকম অনেকগুলো মেমোরি মডেল আছে। তো আমাদের প্রোগ্রামের সাইজটা কেমন বা আমার প্রোগ্রামের জন্য কোড সেগমেন্ট কয়টা লাগবে, ডেটা সেগমেন্ট কয়টা লাগবে, সেটা টোটালি সাইজের উপর ডিপেন্ড করে। তো সেই সাইজের উপর ডিপেন্ড করে আমাকে আলাদা আলাদা মডেল চুজ করতে হয়। এখন এখানে কিন্তু আমরা এরকম কোনো মেমোরি মডেল ইউজ করিনি। ঠিক আছে, এটা দেখানোর অর্থ হচ্ছে, এর মানে এই না যে আমরা এখানে কোনো মেমোরি মডেল চাইলে ইউজ করতে পারবো না। আমরা অবশ্যই মেমোরি মডেল চাইলে ইউজ করতে পারবো, কিন্তু এখানে এই অ্যাসেম্বলার ডিরেক্টিভস দিয়ে আমাদের কোড সেগমেন্ট ডিফাইন করে দেখানো হয়েছে। বা নিচের প্রোগ্রামটাতে যদি দেখেন, সেখানে ডেটা সেগমেন্ট, এক্সট্রা সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট, এগুলো অ্যাসেম্বলার ডিরেক্টিভস এর মাধ্যমে অ্যাসাইন করে বা ডিফাইন করে দেখানো হয়েছে। এর কারণটা হচ্ছে, যখন আমাদের এই মাইক্রোসফটের হচ্ছে এই ম্যাক্রো অ্যাসেম্বলারটা আসেনি, তখন আমাদের এই মেমোরি মডেলগুলো কিন্তু ছিল না। এই মেমোরি মডেলগুলো পরে আসছে আমাদের মাইক্রোসফটের ম্যাক্রো অ্যাসেম্বলারে। ঠিক আছে, তো তার আগে এরকম ম্যানুয়ালি আমাদের হচ্ছে এভাবে, যেমন আমরা লিখছি কোড সেগমেন্ট assume cs.code, এইভাবে ম্যানুয়ালি সেগমেন্টগুলোকে ডিফাইন করা হতো যখন এই মেমোরি মডেল আসেনি। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আগের স্ট্রাকচার, যেটা আগে ফলো করা হতো মেমোরি মডেল তৈরির আগে। এর পরবর্তীতে যখন মেমোরি মডেলের কনসেপ্টটা আসলো, তখন এই জিনিসটা থেকে এটাতে সুইচ করা হয়েছে।
তো এই যে সেগমেন্ট গুলো যে এভাবেও ডিফাইন করা যায় সেই জিনিসটা দেখানোর জন্য এখানে বা এই প্রোগ্রামগুলোতে আমাদের এই ওয়েতে লিখে দেখানো হয়েছে। দ্যাট ডাজন্ট মিন যে আপনাকে এভাবেই লিখতে হবে, এটা না লিখলেও চলবে। আপনি যদি এখানে ওয়ার্ডজি থেকে শুরু করেন এবং এখানে যে শেষ করে দেন এতেও সমস্যা নাই, ঠিক আছে? বোঝা গেল জিনিসটা? বাট আপনি এই ওয়েতেও লিখতে পারেন, আবার আগে আমরা যে মেমোরি মডেলের কনসেপ্ট পড়ছি ওই ওয়েতেও লিখতে পারেন। বাট মেমোরি মডেলের কনসেপ্টটা হচ্ছে আমাদের কি বলবো মোর আপডেটেড ভার্সন। আচ্ছা, এখন দেখেন আমাদের এখান থেকে আমরা কি করছি, ওআরজি 1000H, ওআরজিটাও একটা অ্যাসেম্বলার ডিরেক্টিভস আপনারা জানেন। তো এখানে আমরা বলছি যে ইনিশিয়াল অফসেটটা মানে এই কোডের জন্য অফসেটটা 1000H থেকে শুরু হবে। এর পরের লাইন থেকে আমাদের মেইন প্রোগ্রাম যেটা এক্সিকিউশন হবে। এই ওআরজি পর্যন্ত তো আর এক্সিকিউশন হবে না, তাই না? উপরের 3টা লাইন তো অ্যাসেম্বলার ডিরেক্টিভস, তো এক্সিকিউশন হবে এখান থেকে মুভ ইনস্ট্রাকশন থেকে। মুভ ইনস্ট্রাকশন থেকে আমি দেখেন কি লিখছি, মুভ এল কমা একটা ডেটা পাঠাইছি, এল রেজিস্টারে একটা ডেটা পাঠাইছি, তারপরে বলছে আউট 1fh কমা এল। আপনারা কি এর আগে কোথাও এই আউট ইনস্ট্রাকশনটা দেখছেন? মুভ ইনস্ট্রাকশন তো আমরা একদম শুরু থেকে পড়ে আসতেছি, কিন্তু আউট ইনস্ট্রাকশনটা কি কোথাও দেখছেন? আমি বলিনি ক্লাসে, আপনারা হয়তো বাইরে কোথাও দেখলে দেখতে পারেন। আমি কখনো ক্লাসে বলিনি, কারণ ইন এবং আউট ইনস্ট্রাকশনটা দুইটা ইনস্ট্রাকশন আছে আমাদের, হ্যাঁ, ইন এবং আউট। তো এই ইন এবং আউট ইনস্ট্রাকশনটা মেইনলি পেরিফেরাল ডিভাইসের সাথে কাজ করে। দ্যাট মিনস প্রসেসর থেকে কোনো মানে আউটপুট ডিভাইসে ডেটা পাঠানোর জন্য, মন দিয়ে শুনেন কি বলতেছি, আমি প্রসেসর থেকে কোনো আউটপুট ডিভাইসে ডেটা পাঠাবো, তার জন্য আউট ইনস্ট্রাকশন লাগে। আর কোনো ইনপুট ডিভাইস প্রসেসরে ডেটা পাঠাবে তার জন্য ইন ইনস্ট্রাকশন লাগে। মানে এটা মেইনলি পেরিফেরাল ডিভাইসের জন্যই, এটা অন্য কোথাও কাজে লাগে না, ঠিক আছে? যেহেতু আমরা মিডের পরে পেরিফেরাল ডিভাইস শুরু করছি, এজন্য এই জিনিসটা নিয়ে আগে কখনো কথা হয়নি। এখন এখানে আমরা এলইডি ব্লিঙ্কিং এর কোড করতেছি। এলইডি ব্লিঙ্কিংটা কি? ইনপুট ডিভাইস, মানে এলইডি কি ইনপুট ডিভাইস না আউটপুট ডিভাইস? আউটপুট ডিভাইস। তাহলে আউটপুট ডিভাইসে যদি প্রসেসর ডেটা পাঠায় কোন ইনস্ট্রাকশন লাগবে, ইন লাগবে না আউট লাগবে? আউট ইনস্ট্রাকশন লাগবে, এই জন্যই আউট ইনস্ট্রাকশন এখানে ইউজ করা হয়েছে। দেখেন আমরা একটু আগে বলছিলাম আমাদের এই প্রোগ্রামের জন্য দুইটা অ্যাড্রেস লাগবে, একটা হচ্ছে পোর্ট বি আর একটা হচ্ছে কন্ট্রোল রেজিস্টার। একটু খেয়াল করেন তো আমাদের ম্যানুয়ালে পোর্ট বি এর অ্যাড্রেস কত বলা আছে? পোর্ট বি এর অ্যাড্রেস কত বলা আছে? 1BH, তাই না? আমি 1টাকে ঢেকেই ফেললাম। এই যে পোর্ট বি এর অ্যাড্রেস বলা আছে 1BH, আর কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেস কত বলা আছে? 1FH। এই দুইটা অ্যাড্রেস একটু আপাতত মাথায় রাখেন, এটা আপনাদের পরীক্ষায় বলে দেওয়া থাকবে। এই অ্যাড্রেস কিন্তু মুখস্থ করার কিছু নাই, কারণ সার্কিট এটা আমি অ্যাজ এন ইঞ্জিনিয়ার কিভাবে ডিজাইন করতেছে তার উপর ডিপেন্ড করবে যে এই অ্যাড্রেসগুলো কিভাবে আসবে, ঠিক আছে? তো ওরা মিডাসের যারা ইঞ্জিনিয়ার ওরা যেভাবে ডিজাইন করছে সেই অনুযায়ী ওদের অ্যাড্রেস কি আসছে সেটা ওরা বলে দিচ্ছে। পরীক্ষায় এটা আমি চাইলে চেঞ্জও করে দিতে পারি, ঠিক আছে? সো আমি যদি অন্য কোনো অ্যাড্রেস দিয়ে দেই সেই অ্যাড্রেস দিয়ে কিন্তু আপনাদের লিখতে হবে প্রোগ্রামটা। এখন দেখেন কোথায় ছিলাম আমি, এখানে এল একটা ডেটা নেওয়া হয়েছে, তারপর বলছে আউট 1FH, এল। তো এইখানে কি করা হয়েছে কেউ আমাকে আইডিয়া দিতে পারবেন যে ম্যাম এখানে এই কাজ করা হলো? তার কোনো আইডিয়া করা যায়? দেখেন এখানে এল এ প্রথমে একটা ডেটা নিচ্ছে, তারপরে সেই ডেটাটা কোথায় পাঠাইছে? কন্ট্রোল রেজিস্টার। আমরা বলছি আউট 1FH, এল, তার মানে এল এর ডেটাটা কোথায় গেছে? কন্ট্রোল রেজিস্টারে। তার মানে কি এই যে এই ডেটাটা এটা কি? এটা কন্ট্রোল ওয়ার্ড, তাই না? কারণ কন্ট্রোল রেজিস্টারে তো কন্ট্রোল ওয়ার্ডই পাঠানো হয়, কন্ট্রোল রেজিস্টারে তো অন্য কোনো কিছু পাঠানো হয় না। তার মানে এই যে ডেটাটা লিখছি 1 দিয়ে 7টা 0, এই ডেটাটা হচ্ছে কন্ট্রোল ওয়ার্ড,
ঠিক আছে, এখন এখানে একটা ভালো প্রশ্ন আসতে পারে যে ম্যাম এই 1 দিয়ে 7টা 0 এটা কেন কন্ট্রোল ওয়ার্ড হলো আমার এই ক্ষেত্রে? তো এই প্রশ্নটার উত্তর আমি এখন দিচ্ছি না, কারণ এই প্রশ্নটার উত্তর দিতে হলে আমাকে আরো 1-1.5 ঘন্টা এটার জন্যই পড়াতে হবে। ঠিক আছে, সো এটা আমি থিওরি ক্লাসে পড়াবো। এই প্রশ্নটার উত্তর তখন আমি দিব। আপনারা দেখবেন এর পরে যত কোডগুলো লিখছি আমরা সবগুলোতেই কিন্তু এই সেম কন্ট্রোল ওয়ার্ড ইউজ করছি, এবং একটা রিজন আছে, এমনি এমনি কিন্তু আমরা এটা ইউজ করিনি। হ্যাঁ, তো এটার জন্য আমার কিছু ব্যাকগ্রাউন্ড স্টাডি লাগবে, আমি এখন ওইদিকে যাচ্ছি না, আপাতত ধরে নিচ্ছি যে এটা আমাদের কন্ট্রোল ওয়ার্ড। কেন কন্ট্রোল ওয়ার্ড আমি এটা থিওরি ক্লাসে বোঝাবো। এখন এল এর মধ্যে এই ডাটা লোড করলাম, করে এল থেকে এটা কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেসে পাঠাইছি, অন্য অ্যাড্রেসে পাঠালে কিন্তু হবে না। আরেকটা বিষয় এখানে মনে রাখতে হবে, আমি এখানে এল এর পরিবর্তে অন্য রেজিস্টার ইউজ করতে পারবো না। ঠিক আছে, কারণ আমার মন চাইলো আমি বললাম বিএল সিএল ডিএল এইচ বিএইচ ইউজ করব, পারবো না। যদিও ওইগুলাও 8 বিটের রেজিস্টার, কিন্তু এটা অ্যালাউড না। কেন অ্যালাউড না? ইন এবং আউট ইনস্ট্রাকশন, এই যে এই দুটো ইনস্ট্রাকশন, হ্যাঁ, এরা শুধুমাত্র এল রেজিস্টারের সাথেই কাজ করে, অনলি এল, অন্য কোনো রেজিস্টারের সাথে এরা কাজ করবে না। 8086 এর ক্ষেত্রে ইন এবং আউট ইনস্ট্রাকশন শুধুমাত্র এল রেজিস্টারের সাথে কাজ করে। 8085 এর ক্ষেত্রে ওটা শুধুমাত্র অ্যাকুমুলেটর রেজিস্টারের সাথে কাজ করে। 8085 ওটাকে এ বলা হয়। যাই হোক, এক একটা প্রসেসরের ক্ষেত্রে বিষয়টা এক এক রকম। এখন এখানে আমরা মনে করেন এল এর পরিবর্তে বিএল ইউজ করলে, যদি আমি এখানে বিএল ইউজ করতাম এই লাইনে কিন্তু ঠিক থাকতো, এই লাইনে কোনো সমস্যা নেই। কিন্তু আমি এখানে বিএল লোড করা মানে কি, এখানেও আমাকে বিএল লিখতে হবে। যখন আমি এখানে বিএল লিখবো এটা কিন্তু ইরর। ঠিক আছে, আউট ইনস্ট্রাকশন কিন্তু বিএল সিএল ডিএল এর সাথে কাজ করবে না। সো মাথায় রাখতে হবে এটা সবসময় এল রেজিস্টারে আমরা ইউজ করতে হবে। তার মানে যখন এই ইনস্ট্রাকশন এক্সিকিউট হয়ে গেল, তখন আলটিমেটলি কি হলো বলেন তো? এই ইনস্ট্রাকশন যদি এক্সিকিউট হয়ে যায়, এখানে আমি কি করলাম? 8255 কে ইনিশিয়ালাইজ করলাম 8255 কে। ঠিক আছে, কন্ট্রোল ওয়ার্ড পাঠিয়ে দিলাম কন্ট্রোল রেজিস্টারে, 8255 কে ইনিশিয়ালাইজ করলাম। এখন একটু আগে আমি আপনাদের বলছি যে পোর্ট বি তে পিন কয়টা? 8টা। পোর্ট বি তে টোটাল পিন হচ্ছে 8টা। ঠিক আছে, এখন এই 8টার মধ্যে কোন 4টাতে এলইডি কানেক্টেড আছে বলেন তো? কোন 4টাতে? 0 থেকে 3। 0 থেকে 3। তাহলে বাদ বাকিগুলো, হ্যাঁ, আমি যখন এলইডির প্রোগ্রাম করব সেক্ষেত্রে PB4 থেকে PB7 কি আমার লাগবে? যদি আমি এলইডির প্রোগ্রাম করি সেক্ষেত্রে PB4 থেকে PB7 কি লাগবে কিনা আমার? ইয়েস অর নো? লাগবে না। তার মানে কি, তখন এই 4টা বিট ডোন্ট কেয়ার। এই 4টা বিট তখন কি ডোন্ট কেয়ার, মানে আপনি এটাকে 1 রাখলেও কোনো সমস্যা নাই, এটাকে যদি আপনি 0 রাখেন তারপরেও কিন্তু সমস্যা নাই। ঠিক আছে, আপনার যা মন চায় আপনি তাই করতে পারেন এলইডি ব্লিঙ্কিং এর কোডের ক্ষেত্রে, যেহেতু এলইডি ওর সাথে কানেক্টেড না। তো এখানে দেখেন ইনিশিয়ালাইজেশন করার পর পরবর্তীতে কি করা হয়েছে, মুভ এল, 11110001 বি, তারপরে বলছে আউট 1BH, এল। এখানে কি হয়েছে কেউ অনুমান করতে পারেন? যে ম্যাম এটা হইতে পারে, প্রথমে এল একটা ডেটা নেওয়া হলো, তারপরে সেটাকে কোন পোর্টে পাঠানো হয়েছে? পোর্ট বি তে পাঠানো হয়েছে, তাই না? তাহলে এই ডেটাটাকেই কেন পাঠালাম, অন্য কোনো ডেটাকে কেন পাঠালাম না? এটা প্রথম এলইডি ম্যাম। আমরা প্রথম এলইডিটা জ্বালাতে চাচ্ছি। আমাদের উদ্দেশ্য কি ছিল বলছিলাম না, প্রথমে এটা জ্বলবে, তারপরে এই 2টা জ্বলবে, তারপরে 3টাই জ্বলবে, তারপরে 4টা জ্বলবে। তো আমরা এখানে শুধুমাত্র দেখেন PB0 যেটা, PB0 কে আমরা 1 রাখছি, আর বাদ বাকি সবগুলোকে কিন্তু 0 রাখছি। আর তার সামনের যে 4টা PB4 থেকে PB7 এগুলো তো ডোন্ট কেয়ার, এগুলো এখানে 1 রাখা আছে, কিন্তু আপনারা 0 রাখলেও কোনো সমস্যা নাই। আপনারা 0 রাখতে পারেন, 1ও রাখতে পারেন, কারণ ওই 4টা আমার কনসার্নই না। ঠিক আছে,
আমার কনসার্ন হচ্ছে এগুলো 0001। ওকে, ক্লিয়ার বিষয়টা? তাহলে পিবি 0টা জ্বললো, কখন জ্বললো? এই ইনস্ট্রাকশন এক্সিকিউট করলে জ্বললো না, এই ডেটাটা প্রথমে এল এ নিলাম, এল থেকে যখন পোর্ট বি তে পাঠাই দিব, তার মানে আউট ইনস্ট্রাকশন যখন এক্সিকিউট হবে তখন প্রথমে এইটা জ্বলবে। এর পরেরটাতে আমরা কি করছি, পিবি 0 এবং পিবি 1 দুইটাকে কিন্তু অন রাখছি, আর পিবি 2 পিবি 3 দুইটাকে অফ রাখছি। তারপরে সেটাকে আবার পোর্ট বি তে পাঠাইছি, তাহলে পোর্ট বি তে যখন পাঠালাম তখন এই দুটো, এটা এবং এটা জ্বলে গেল। এরপরে 3টাকে অন রাখছি, সেটাকে পোর্ট বি তে পাঠাইছি, তাহলে 3টা জ্বলে যাবে যদি আমি সিঙ্গেল স্টেপ এক্সিকিউশন দিই। তারপরে 4টাকে অন রাখছি এবং সেটাকে পোর্ট বি তে পাঠাইছি যাতে 4টাই জ্বলে যায়। এরপরে আমরা INT3 ইনস্ট্রাকশন ইউজ করছি, এটা ওয়ান কাইন্ড অফ ইন্টারাপ্ট ইনস্ট্রাকশন, এটাকে ব্রেক পয়েন্ট ইন্টারাপ্ট বলা হয়। এর পরিবর্তে আপনারা হল্ট ইউজ করতে পারেন, একই কাজ করবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ব্রেক পয়েন্ট ইন্টারাপ্ট মানে হচ্ছে প্রোগ্রামে কোনো জায়গায় যদি আপনি ব্রেক পয়েন্ট ক্রিয়েট করতে চান বা ইন্টারাপ্ট ইনস্ট্রাকশন দিয়ে থামাই দিতে চান, তখন এই INT3 ইনস্ট্রাকশন ইউজ করা হয়। তো এটা হল্টের মতোই কাজ করে কাইন্ড অফ, এখানে INT3 দিলেও যে কাজ হবে, হল্ট ইনস্ট্রাকশন দিলেও সেম কাজ হবে। আর বাদ বাকিটা তো হচ্ছে আমাদের এই যে উপরে কোড সেগমেন্ট ডিফাইন করে আসছি, সেটাকে ইন্ট করার জন্য আমাদের কোডিনস অ্যাসেম্বলার ডিরেক্টিভস ইউজ করা হয়। আপনারা কি বুঝতে পারছেন কোডের মেইন কনসেপ্টটা কি হচ্ছে এখানে? ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন আছে আপনাদের এখান থেকে, এই প্রোগ্রামটা থেকে? তখন মানে PB1 এর কথা বলতেছেন না PB2 এর কথা বলতেছেন? তাহলে শুধুমাত্র এই যে এই ডেটাটা ধরেন, প্রথম 4টা আপনি 1 বা 0 যা ইচ্ছা রাখলেন, কোনো সমস্যা নাই। এরপরে আপনি 0 1 0 0 এই ডেটাটা পোর্ট বি তে পাঠাবেন, এটা। তাহলে PB0 অফ থাকলো, PB1 অফ থাকলো, PB2 অন থাকলো, PB3 অফ থাকলো। বুঝতে পারলেন? তাহলে আপনার এই যে এখানে কি হচ্ছে, PB2 অন হচ্ছে, এটাকে পোর্ট বি তে পাঠাই দিলে সেকেন্ডটা জ্বলে যাবে, আর কিছু করতে হবে না আপনাকে। এটা প্রথমে এই ডেটাটা প্রথমে এল রেজিস্টারে লোড করবেন মুভ ইনস্ট্রাকশন দিয়ে, তারপর লিখবেন আউট 1BH, L। ঠিক আছে, তাহলে ম্যাম আমরা এই ডেটার ভ্যালুগুলো চেঞ্জ করে করে সিকোয়েন্সটা চেঞ্জ করতে পারবো। এক্স্যাক্টলি, কম্বিনেশন চেঞ্জ করতে পারবেন, সিকোয়েন্স চেঞ্জ করতে পারবেন, একটা একসাথে জ্বলবে না দুইটা একসাথে জ্বলবে, এটা ঠিক করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এখন এই প্রোগ্রামটা যদি বুঝে থাকেন, এখানে একটা মেজর গ্যাপ আছে, সেটা হচ্ছে ডিলের কনসেপ্টটা এখানে ক্লিয়ার হচ্ছে না। কিরকম ডিলের কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে না? আমাদের এই প্রোগ্রামটা যদি আমি রান করি, তাহলে সবগুলো আপনারা দেখবেন যে সবগুলো এলইডি একসাথে জ্বলতেছে। তখন আমরা এই জিনিসটা বুঝতে পারবো না যে একটা একটা করে জিনিসটা জ্বলছে। যদি আমি একটা একটা করে যে জ্বলছে এই জিনিসটা দেখতে চাই, তখন আমার মাঝখানে কি করতে হবে, ধরেন এটা জ্বালালাম, হ্যাঁ, এরপরে আমাকে একটা ডিলে লুপ ক্রিয়েট করতে হবে, ডিলে লুপ। এরপরে এটা জ্বললো, তারপরে আমাকে আবার কি করতে হবে, ডিলে লুপ ক্রিয়েট করতে হবে। যদি আমি গো দিয়েও, যদি আমি সিঙ্গেলি যে একটার পর একটা জ্বলতেছে এই জিনিসটা যদি গো দিয়েও দেখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, ডিলে লুপ ক্রিয়েট করতে হবে। আর যদি আমি এই প্রোগ্রামই রান করি, আপনারা যখন ল্যাবে যাবেন আমি রান করে দেখাবো বা আপনারা নিজেরাই রান করবেন, তখন দেখবেন যে ওই আউটপুটটা যখন দেখবেন তখন দেখবেন যে এসটিপি দিলে আপনি এই প্রোগ্রামের ক্ষেত্রে একটা একটা করে জ্বলতেছে বুঝতে পারতেছেন, কিন্তু যখন গো দিবেন মনে হবে 4টা একসাথে জ্বলছে। তো আমরা প্রোগ্রামটা যেন এইভাবেও লিখতে পারি যে আমি গো দিব, কিন্তু এই যে একটা একটা করে যে জ্বলতেছে সেই জিনিসটা আমি ভিজুয়ালাইজ করতে পারবো, আমি নিজে দেখে বুঝতে পারবো। তার মানে কি, তখন আমাকে মাঝখানে কিন্তু একটু ডিলে তৈরি করতে হবে। হ্যাঁ, তো সেই ডিলেটা কিভাবে তৈরি করা হয় সেই জিনিসটা আমরা এখন দেখবো। দেখেন, আমরা আগের মতো কি করছি, সেগমেন্ট ডিফাইন করে নিছি, কোড সেগমেন্ট, ডেটা সেগমেন্ট, এক্সট্রা সেগমেন্ট এবং স্ট্যাক সেগমেন্ট। আমরা যখন এইভাবে সেগমেন্ট ডিফাইন করি তখন টোটালটা একটা সেগমেন্টের মধ্যে ডিফাইন হয়।
তার মানে আমি মিন করতেছি হচ্ছে একটা সেগমেন্টের মধ্যে কোড সেগমেন্ট, ডেটা সেগমেন্ট, এক্সট্রা সেগমেন্ট এবং স্ট্যাক সেগমেন্ট ডিফাইন হয়, যদি আমি এইভাবে ডিফাইন করে লিখে থাকি। ঠিক আছে, এগেইন যদি আপনি আগের ওই মডেল স্ট্রাকচারে যেতে চান যেতে পারেন, যদি আপনি এটা না লিখতে চান সেক্ষেত্রেও ভুল হবে না। তারপরে দেখেন আমাদের এখানে এই জায়গায় এইরকম কোনো কিছু কিন্তু উপরে এখানে ইউজ করা হয়নি উপরের কোডটায়, এবং এই অংশটুকু কম্পালসারিও না। মন দিয়ে শুনেন কি বলতেছে, এটা আমার জন্য জরুরি না যে আমাকে প্রোগ্রামে এটা লিখতেই হবে, কিন্তু এখানে কি করা হয়েছে, আমাদের ওই যে 8255 CS2 নিয়ে আমরা কাজ করতেছি, তাই না? কেন CS2 এর পোর্ট বি এর সাথে আমাদের এলইডি গুলো কানেক্টেড, CS1 এর সাথে কিন্তু কানেক্টেড না, CS2 এর সাথে কানেক্টেড, এই জন্য CS2 এর অ্যাড্রেসই আমাকে ইউজ করতে হবে। এখন CS2 এ আমার 4টা পোর্ট ছিল, 4টা পোর্টে 4টা অ্যাড্রেস আছে, যেমন এই যে এখানে আমরা দেখছিলাম ম্যানুয়ালি অ্যাড্রেস গুলো, এই যে পোর্টের অ্যাড্রেস 19H, পোর্ট বি এর অ্যাড্রেস 1BH, পোর্ট সি এর অ্যাড্রেস 1BH, আর কন্ট্রোল রেজিস্টার অ্যাড্রেস হচ্ছে 1FH, ওরা দিয়ে দিছে। এখন অনেক সময় এরকম হয় যে আমাদের প্রোগ্রাম অনেক বড় হয়ে যায়, অনেক বড় একটা পেরিফেরালের প্রোগ্রাম আমরা লিখছি, সেক্ষেত্রে যদি বারবার আমি অ্যাড্রেস কল করতে যাই, বারবার আমাকে লিখতে হয় 1FH বা 1BH বা 19H, তখন দেখা যায় আপনি যদি একবার এই অ্যাড্রেসটা ভুল করে ফেলেন, এই জিনিসটা কিন্তু আপনার যে কোড, আপনি আউটপুট যেটা চাচ্ছেন প্রপারলি কিন্তু কাজ করবে না। মানে অ্যাড্রেস ভুল করলে তখন কিন্তু কোডটা আর প্রপারলি কাজ করবে না, আপনি একবার ভুল করলেও প্রপারলি কাজ করবে না। তো সেই জন্য আমরা অনেক সময় বড় কোডের ক্ষেত্রে কি করি, এই অ্যাড্রেস গুলোকে একটা নাম দিয়ে দিই, যাতে ওই নাম ধরে আমি পরবর্তীতে প্রোগ্রামে ওটাকে কল করতে পারি। এটা জরুরি না, আপনি যেমন এখানে আমরা কিন্তু কোনো নাম দেইনি, ডিরেক্ট অ্যাড্রেস মেনশন করছি, out 1FH, L, out 1BH, L, এখানে কোনো অ্যাড্রেসই কোনো নাম দেইনি এবং দেওয়াটা জরুরিও না। কিন্তু যদি আপনি মনে করেন যে কোড অনেক বড় হয়ে যাচ্ছে এবং আমাকে বারবার সেই কোডে অ্যাড্রেস কল করতে হয়, তো সেক্ষেত্রে আমার অ্যাড্রেসগুলো একবার হয়তো ভুল হয়ে যেতে পারে, সেজন্য আপনি অ্যাড্রেসের পরিবর্তে ছোট নামও ইউজ করতে পারেন। যেমন এখানে পোর্ট এর জন্য PPIA ইউজ করছে, আপনি PA ইউজ করতে পারেন। এখানে পোর্ট বি এর জন্য PPIB ইউজ করছে, পোর্ট সি এর জন্য PPIC ইউজ করছে, আর কন্ট্রোল রেজিস্টারের জন্য এরকম কিছু PPI_C ইউজ করছে। তো এই নামগুলো ইকুয়েট ডিরেক্টিভস, হ্যাঁ ইকুয়েট ডিরেক্টিভস। তো ইকুয়েট ডিরেক্টিভস এর কাজ হচ্ছে, আমি একটু লিখি এখানে, EQUAT, ঠিক আছে, ইকুয়েট ডিরেক্টিভস। তো এই ইকুয়েট ডিরেক্টিভস এর কাজ হচ্ছে কোনো অ্যাড্রেসকে কোনো নাম অ্যাসাইন করে দেওয়া। ঠিক আছে, যেমন আমি যখন বলতেছি PPIC EQU 1DH, তখন এই 1DH এটার নাম হয়ে যায় হচ্ছে PPIC। তো কোডে তখন আমি 1DH এর পরিবর্তে PPIC ও লিখতে পারি, ঠিক আছে, যাতে আমার অ্যাড্রেসটা বারবার ডাকলেও ভুল না হয়। কারণ যদি পোর্টের ক্ষেত্রে আমাকে মনে রাখতে হয় পোর্টে 1B নাকি 1D নাকি 19, অনেক সময় ভুল হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি, না করলেও কোনো সমস্যা নাই। গেল, এরপরে আমাদের এই ORG1000H মানে অফসেটটা ফিক্স করে দিছি, দেন মেইন প্রোগ্রামটা শুরু হলো। এখন এখানে কি করছি আপনারা আমাকে বলেন, এটা না পারলে এখন মায়ের আছে কপালে। এই দুই লাইনে কি হয়েছে? আগেরটার মতোই তো। আগেটাতে কি করা হয়েছিল বাবা? কন্ট্রোল ওয়ার্ডটারে কন্ট্রোল রেজিস্টারে পাঠাইছি। বুঝিনি। কন্ট্রোল ওয়ার্ডটাকে কন্ট্রোল রেজিস্টার পাঠিয়েছে, এক্স্যাক্টলি। এখানে একটা ছোট্ট ভুল আছে, কি ভুল বলতে পারবেন জিম? ছোট্ট একটা ভুল আছে, চোখে পড়তেছে? ভুল আছে, হ্যাঁ ছোট্ট একটা ভুল আছে। কি ভুল? আমি চোখে বলতেছি আমি এখানে PPIC
তারপরে স্ল্যাশ সি লেখা, কোনো পিটিআই সি আছে? ও আচ্ছা, সি সি দিবার Exactly. লেখা। এই নাম দুটো কিন্তু ম্যাচ করতেছে না। হ্যাঁ, তো আমাকে মেক শিওর করতে হবে যে নাম আমি যাই উপরে দিয়ে আসছি সেটাই যেন আমি নিচে লিখি। তো এই জিনিসটা একটু ভুল আছে। এটা অবশ্যই আপনারা যখন প্রোগ্রাম এক্সিকিউশন করবেন নিজেদের মতো এদের নাম দিবেন, অথবা এটা এক্সিকিউশন করলেও ঠিক করে নেবেন। নামটা অবশ্যই সেম রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু কাজ করবে না। তার মানে আমি কন্ট্রোল ওয়ার্ডটা প্রথমে এল এ নিলাম, সেখান থেকে কন্ট্রোল রেজিস্টারের অ্যাড্রেসে পাঠাবো। ঠিক আছে, এরপরে আমরা কি করছি দেখেন তো, এখানে এই লাইনে কি করছে আপনাদের বলতে হবে, এটা আপনারা পারবেন। কি করছে এখানে? দিস ফার্স্ট এলইডি প্রথমে এলইডিটা জ্বালাইছি, তাই না? প্রথমে এলইডি জ্বালানোর জন্য এখানে পিবি 0 তে 1 রাখছি, 001। আর বাদ বাকি সবগুলো 0 করে দিছি। এই চারটা আমি 1ও রাখতে পারতাম, কোনো সমস্যা ছিল না। এরপর আমরা কি করছি, সেই ডেটাটাকে পোর্ট বি তে পাঠাইছি। পোর্ট বি তে পাঠালে কি হবে, প্রথমে এলইডিটা জ্বলে যাবে। এই ডেটা লোড করলে কিন্তু জ্বলবে না, এটাকে পোর্ট বি তে পাঠাতে হবে, তবেই জ্বলবে। এরপরে কি করছি, এখানে ডিলে কল করছি। দেখেন নিচে না, এই যে নিচে একদম আমি এখানে একটা ডিলে লুপ ক্রিয়েট করে আসছিলাম। আমি এই ডিলে লুপে আসতেছি, এই জিনিসটা আমি বুঝাবো ডিটেলসে যে ডিলে লুপটা কি, কিভাবে কাজ করে। তার আগে মনে করেন যে আমি প্রথমে পিবি 0 জ্বালালাম, এরপরে আমি একটা ডিলে লুপ কল করছি। তার মানে কি এখানে কিছুক্ষণ টাইম ডিলে হবে। ঠিক আছে, এরপরে আমরা কি করছি, এখানে কি করলাম বলেন তো, এখানে প্রথম এলইডিকে অফ করে দিছি, যেটা জ্বালাইছিলাম আমি এখন কিন্তু সবগুলোকে অফ স্টেটে রাখছি, সেটাকে পোর্ট দিতে পাঠাইছি। তার মানে ওইটা যেটা জ্বলে গেছিল ওটা অফ হয়ে গেল। তারপরে আবার ডিলে লুপ কল করছি, তার মানে প্রথমে এইটা জ্বলবে এবং কিছুক্ষণ জ্বলে থাকবে, তারপরে ওটা নিভে থাকবে কিছুক্ষণ। তারপরে সেকেন্ড এলইডি জ্বালাইছি, দেখেন এই যে এখানে সেকেন্ডটাকে 1 রাখছি আর সবগুলোকে 0, তারপরে পোর্ট বিতে পাঠাই দিছি। তারপর আবার ডিলে কল করছি, তারপরে এটাকেও অফ করে দিছি। বুঝতে পারতেছেন আপনারা ঘটনা? যেটা করা হয়েছে, প্রথম এলইডিকে জ্বালানো হয়েছে, কিছুক্ষণ জ্বালায় রাখা হয়েছে, তারপরে নিভায় দেওয়া হয়েছে, কিছুক্ষণ নিভায় রাখা হয়েছে, তারপরে সেকেন্ড এলইডিকে জ্বালানো হয়েছে এবং সেখানে ওকেও কিছুক্ষণ জ্বালায় রাখা হয়েছে, যে ডিলে লুপ কল করা হয়েছে ওকে জ্বালানোর পর, তার মানে ওকে কিছুক্ষণ জ্বালায় রাখা হয়েছে। তারপরে সেকেন্ডটাকেও নিভায় দেওয়া হয়েছে এবং তারপরে ডিলে লুপ কল করা হয়েছে। তারপরে কি করা এই হয়েছে, ক্ষেত্রে কি ওই যে চারটা একসাথে জ্বলবো? বুঝিনি আরেকবার। চারটা কি একসাথে জ্বলবো পরে? আমি তো অফ করে দিয়েছি। চারটা একসাথে জ্বলবে কি না, হ্যাঁ, এই প্রোগ্রামের জন্য চারটা একসাথে জ্বলবে না। চারটা একসাথে জ্বলতে হলে কি করতে হবে সেটাও আমি বলবো, সমস্যা নেই। ঠিক আছে, দেখেন যদি আপনি চারটা একসাথে জ্বালাতে চান তাইলে কি করতে হবে জিম বলেন তো? অফ করা যাবে না, শুধু ডিলে কল করবো। যদি আপনি এটা অফ না করলেন, ঠিক আছে, অফ না করলেন, এখানে কি হলো, প্রথমটা জ্বললো প্রথমে, তাই না? প্রথমটা জ্বললো, বুঝতে পারতেছেন? এরপরে কি হয়ে যাবে, ধরেন অফ করেন নাই কিন্তু এই ডেটা যদি পাঠান তাহলে কি হবে, তখন শুধু সেকেন্ডটা জ্বলবে না, তাহলে এখানে এসে আপনাকে দুইটাই 1 রাখতে হবে। হ্যাঁ, ওই যে আগের মতো আর কি, আগের মতো, ঠিক আছে, শুধু আগের মতোই, জাস্ট মাঝখানে ডিলে রাখলাম, মাঝখানে কল ডিলে রাখলাম। এক্স্যাক্টলি। তারপরে এখানে আপনি এটা না দিলে আবার এখানে এসে 3টাই দেওয়া লাগবে, এরকম। আর যদি আপনি চান যে প্রথমে একটা জ্বলুক, জ্বলে কিছুক্ষণ জ্বলে থাকুক, তারপরে কিছুক্ষণ নিভে থাকুক, তাহলে অফ করবেন, করে আবার সেকেন্ডে যদি দুইটাই জ্বালাতে চান তখন আপনি আবার কি করবেন, দুইটা অন করে দিবেন, সেটা কিছুক্ষণ জ্বালায় রাখলেন, আবার নিভাইতে চাইলে অফ করবেন, আর নাইলে আবার সেকেন্ড ডিরেক্ট এই ডেটাটা পাঠিয়ে দিবেন। বুঝতে পারছেন জিনিসটা? এটা আপনার হাতে, এটা স্বাধীনতা আছে আপনি কিভাবে এটাকে জ্বালাতে চান। আচ্ছা, প্রথমে কি দিবেন, আমি প্রথম লাস্টে আপনি বললেন যে একদম লাস্টে কি 1111 দিয়ে দিবেন না? হ্যাঁ, তার আগে কি করবেন, তার আগে আমি সব সেম থাকবো। হ্যাঁ দিতে পারেন। তাহলে আপনি আউটপুট কি দেখবেন, প্রথমে 1 জ্বললো, প্রথমে একটা জ্বললো, তারপরে দেখবেন যে 2টা জ্বললো যদি 2টা একসাথে জ্বালান,
তারপরে 3টা জ্বললো, 3টা একসাথে জ্বলবে এরকম। তারপরে আপনি যদি ফাইনালি এটা দেন তাহলে এটা জ্বলবে একসাথে। কিন্তু যদি আপনি ডিলে না ক্রিয়েট করেন তাহলে আপনি দেখবেন শুধু এই 4টা জ্বলতেছে। আর যদি আপনি ডিলে ক্রিয়েট করেন তাহলে আপনি এই 1 বাই 1 দেখতে পাবেন যে প্রথমে একটা জ্বললো, তারপরে 2টা, তারপরে 3টা, তারপরে 4টা। এটা 1 বাই 1 দেখতে পাবেন আপনি সিকোয়েন্সিয়ালি। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কি যেন বলতে চাইছিলাম আমি। ও হ্যাঁ, এই কোডটার আউটপুট সম্পর্কে একটু বলে দেখেন। এখানে এই যে 3 নাম্বারটা জ্বালানো হয়েছিল, 3 নাম্বারটা জ্বালানোর পর 3 নাম্বারটা নিভাই দেওয়া হয়েছে, মানে সবগুলাই নিভাই দেওয়া হয়েছে আলটিমেটলি। যে এখানে এসে কিন্তু সব 0 করে দেওয়া হয়েছে। তারপরে এখানে কি করা হয়েছে, 4 নাম্বারটা জ্বালানো হয়েছে, তারপরে সবই নিভাই দেওয়া হয়েছে। কিন্তু এখানে কি করা হয়েছে আমাকে বলতে পারবেন? এটা নিভাই দেওয়ার পর জাম্প টু L1 জাম্প L1 কোথায় ছিল দেখেন তো। এই জাম্প দেওয়ার কারণ কি কারণে আমি এটা দিব? এই লুপে জাম্প করবে। আনকন্ডিশনাল জাম্প আর কি। হ্যাঁ, আনকন্ডিশনাল জাম্পটা কেন ইউজ করলাম ক্লিয়ারলি বলেন। একজন কিন্তু বলে ফেলছে অলরেডি। নিচে একটু দেখি কোডটা। এই জিনিসটা লুপে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না আপনি রিসেট করবেন। বুঝতে পারলেন? মানে কি হবে, প্রথমে যে 1 জ্বললো খেয়াল করেন, তারপরে 2টা মনে করেন 1 নিভাই দিচ্ছেন, তারপরে 2টা জ্বললো, 2টা নিভাই দিলেন, 3টা জ্বললো, 3টা নিভাই দিলেন, 4টা জ্বললো, 4টা নিভাই দিলেন, আবার 1 থেকে জ্বলতে থাকবে। মানে এই জিনিসটা রিপিট হইতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনি রিসেট করেন। ঠিক আছে? 1 মিনিট। সবার আচ্ছা হ্যাঁ, পোলাপান দেখেন, এই টোটাল জিনিসটা যদি আমি সিকোয়েন্সে চালাতে যাই, চলতেই থাকবে লুপ অন লুপ, তাহলে আমার এই জাম্প ইনস্ট্রাকশন দেওয়ার দরকার আছে। আর যদি আমি চাই, ওই যে একটু আগে একজন বললো ম্যাম এখানেই শেষ করে দিব, একটা জ্বালাবো, তারপর 2টা, তারপর 3টা, তারপর 4টা, তাহলে কি এই জিনিসের দরকার আছে পোলাপান? এটা লাগবে তখন? যদি আমি জাস্ট একবার দেখেই থামাই দিতে চাই তাহলে কি জাম্প লাগবে? অবশ্যই অবশ্যই লাগবে না। যদি আমি চাই যে এই ঘটনা রিপিটেডলি ঘটতে থাকুক তাহলে জাম্প ইনস্ট্রাকশন লাগবে। সেই জায়গায় রিসেট কোথায়? রিসেটের তো কিছু লাগে না বাবা। রিসেট আপনাকে এখান থেকে করতে হবে না, আমরা তো এটা কিটে আপলোড করব না, এটা পেরিফেরাল ডিভাইসের কোড। বুঝতে পারতেছেন জিনিসটা? কিট থেকে রিসেট করতে হবে আপনাকে, কারণ এই জিনিসটা তো আপনি কিটে আপলোড করবেন। কিটে একটা রিসেট বাটন আছে, মনে পড়ে? নেক্সট দিন যে দেখেন, আপনি এটাকে ইদার এক্সিকিউশন অফ করে দিবেন, মানে এক্সিকিউশন যদি আপনি অফ না করেন, রিসেট করার অর্থ কি এক্সিকিউশন অফ করে দিচ্ছে, এক্সিকিউশন যদি অফ করে দেন তাহলে আপনি আর আউটপুট দেখতে পাবেন না। আদারওয়াইজ এই জিনিসটা এক্সিকিউশন চলতে থাকবে ততক্ষণ কিন্তু এটা অন লুপে কাজ করবে, কারণ এটা তো শেষ হচ্ছে না। আপনি যে কোড ইনস বলতেছেন, এই কোড শেষ পর্যন্ত তো যাচ্ছে না। ঠিক আছে? এটা অন লুপে চলতে আছে। এখন ডিলে লুপটা একটু বুঝাই। দেখেন, এই যে বারবার আমি ডিলে কল করতেছি, আমি যখনই বলতেছি কল ডিলে, এটা কিন্তু নিচে এই ডিলে লুপে চলে আসতেছে। খেয়াল করেন। আর কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করেন, চুপ করে বসে থাকেন না। আমরা এর আগে লুপ পড়ছিলাম তাই না? লুপ ইনস্ট্রাকশন। এখন মনে করেন আমি একটা লুপ আমার 50 বার ঘোরানো দরকার, 50 বার। তাহলে 50টাকে কোন রেজিস্টারের মধ্যে স্টোর করতে হয়? সিএক্স এ। তো এখানে সিএক্স এ কত লোড করা হয়েছে দেখেন তো, সিএক্স এ কত লোড করা হয়েছে? সিএক্স এ কি এর থেকে বড় ভ্যালু লোড করা যায়? সিএক্স একটা 16 বিটের রেজিস্টার, সিএক্স এ কি এর থেকে বড় ভ্যালু লোড করা যায়? সম্ভব? এটা কি এফএফ না? যদি আমি হেক্সাতে চিন্তা করি, আর যদি ডেসিমালে চিন্তা করি, এটা কত? 65,000
536 কিন্তু এখানে বাইনারিতে লেখা হইছে, আপনারা হেক্সা বা ডেসিমালও লিখতে পারেন। তো এই ডেটাটা আসলে কি 65,536 না? তার মানে এই লুপটা ঘুরবে কতবার পোলাপান? কয়বার ঘুরবে? 65,536 বার। এখন এই যে এখানে নাম দেওয়া হয়েছে না, ডিলে টাইমার 1, এখানে এগুলা যে আসলে এখানে যা আছে তাই দিতে হবে এরকম কিন্তু না, আপনাদের নিজেদের ইচ্ছা মতো দিবেন। এখানে যদি ডিলের পরিবর্তে অন্য কোনো নাম দিতেন তাহলে কল ডিলের পরিবর্তে কল ওই নামটা দিতাম, ঠিক আছে? এখানে আমরা ডিলে নাম দিছি জন্য এখানে উপরে কল ডিলে লিখছি। যাই হোক, এখন এর মধ্যে আমরা নপ ইনস্ট্রাকশন রাখছি, নপ, নো অপারেশন। নপ ইনস্ট্রাকশন যেটা বা নো অপারেশন ইনস্ট্রাকশন যেটা, এটা কোনো কাজ হয় না, কোনো কাজ সে করবে না। তাহলে এখানে আমি কেন এই নপ ইনস্ট্রাকশন ইউজ করলাম? ডিলে করার জন্য। নপ ইনস্ট্রাকশন মানে হচ্ছে নো অপারেশন, পোলাপান খেয়াল কইরেন। নপ ইনস্ট্রাকশন মানে হচ্ছে নো অপারেশন, মানে কোনো অপারেশন হবে না এখানে। তাহলে এটা কেন ইউজ হয়? এই ইনস্ট্রাকশন যখন এক্সিকিউট হয় তখন প্রসেসরে 3 ক্লক সাইকেল পরিমাণ টাইম লাগে, 3 ক্লক সাইকেল, ঠিক আছে? 3 ক্লক সাইকেল পরিমাণ টাইম বলতে আসলে কি বোঝায়? মনে করেন প্রসেসরের ক্লক ফ্রিকোয়েন্সি হচ্ছে 5 মেগাহার্টজ। 8086 এর জন্য মনে হয় দুইটা ভ্যারিয়েশন আছে, 5 মেগাহার্টজ আছে আর 8 মেগাহার্টজ আছে। আমাদের ল্যাবেরটা মোস্ট প্রবাবলি 5 মেগাহার্টজ। তো এখানে 5 মেগাহার্টজ হচ্ছে ক্লক ফ্রিকোয়েন্সি মনে করেন, তাহলে ক্লক সাইকেল টাইম কত? 1 ডিভাইডেড বাই 5 মেগাহার্টজ, ঠিক আছে? তো 1 ডিভাইডেড বাই 5 মেগাহার্টজ করে কত আসে? ওইটার 3 টাইমস লাগবে হচ্ছে প্রত্যেকটা নপ ইনস্ট্রাকশনের জন্য। ধরেন এই নপ ইনস্ট্রাকশনটার জন্য লাগবে 3 ইন্টু 1 ডিভাইডেড 5 মেগাহার্টজ, ঠিক আছে? এই পরিমাণ সময়। এখন যখন 4টা নপ ইনস্ট্রাকশন আপনি দিবেন তাহলে কি 3 ইন্টু 1 ডিভাইডেড 5 মেগাহার্টজ ইন্টু 4, এই পরিমাণ সময়। এখন এই লুপটা ঘুরবে কতবার? এই যে মনে করেন সিএক্স এ 65,536 লোড হলো, এরপরে নপ 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 এক্সিকিউট হলো, তারপরে বলতেছি লুপ টাইমার 1। তাহলে এই লুপ যে ঘুরে টাইমার 1-এ আসবে, কতবার ঘুরে টাইমার 1-এ আসবে? লুপ কতবার ঘুরে টাইমার 1-এ আসবে পোলাপান? এখন মাইনাসে কপালে, লুপ কতবার ঘুরে টাইমার 1-এ আসবে? কি করতেছে ফাঁকিবাজ গুলো আমার? 65,000 যেটা বলতে 65,536 বার ঘুরবে না লুপ? বললাম না আমরা, সিএক্স এ যত লোড করলেন ততবারই তো লুপটা ঘুরবে, তাই না? তাহলে এই লুপে সিএক্স এর মধ্যে 65,536 লোড করছেন, তাহলে এই যে লুপ ঘুরে টাইমার 1-এ আসবে, কতবার লুপ ঘুরে টাইমার 1-এ আসবে? 65,536 বার। মিস নপ ইনস্ট্রাকশন 4টা কি জন্য? বাবা 4টার জায়গায় 5টা ইউজ করতে পারেন, 6টা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। মানে এলইডির সাথে কোনো সম্পর্ক নাই? এলইডির সাথে কোনো সম্পর্ক নেই, এটা টাইমিং এর সাথে সম্পর্ক। আপনি টাইম কতটুকু চাচ্ছেন বা বেশি চাচ্ছেন, বুঝতে পারলেন? যদি নপ ইনস্ট্রাকশন 4টার জায়গায় এখানে 5 হতো, দেখেন যদি 4 দেন তাহলে 3 ইন্টু 1 ডিভাইডেড 5 মেগাহার্টজ ইন্টু 4 ইন্টু লুপটা কতবার ঘুরতেছে? 65,536 বার। তাহলে এটা দিয়েও গুণন করা লাগবে, এই পরিমাণ সময়, ঠিক আছে? আর যদি 5 দেন তাহলে এখানে 5 হবে, তাহলে এই পরিমাণ সময় হবে। এখন আসলে যদি মনে হয় যে আপনার যে টাইমিং, সে টাইমিং থেকে অনেক সময় আরো বাড়াতে চাচ্ছি, ডিলের টাইমটা আরো বাড়াতে চাচ্ছি, তাহলে কি করতে হবে বলেন তো? আমার এই যে এখানে টাইম হচ্ছে 3 ইন্টু 4 ইন্টু 1 ডিভাইডেড 5 মেগাহার্টজ ইন্টু 65,536, এর জায়গায় আমি টাইম আরো বাড়াতে চাই, কি করতে হবে? কি কি অপশন আছে সেক্ষেত্রে? একটা অপশন আছে আমি নপ ইনস্ট্রাকশন আরো বাড়াতে পারি, কিন্তু এটা আসলে খুব একটা ইফিশিয়েন্ট না। ইফিশিয়েন্ট ওয়ে না কেন? কারণ এতে খুব সময় খুব বেশি বাড়বে না। আরেকটা ভালো ওয়ে আছে, সেটা হচ্ছে নেস্টেড লুপ ইউজ করা। নেস্টেড লুপ আপনারা অবশ্যই শুনছেন। নেস্টেড লুপ মানে কি? একটা লুপের ভেতর আরেকটা লুপ। তো এখানে আমরা এই যে সিএক্স একটা ভ্যালু লোড করছি, তাই না? তো আমরা যদি লুপের ভিতরে আবার আরেকটা লুপ ঘুরাই তখন কিন্তু সময় আমরা বেশি ফাস্ট বাড়াতে পারবো। তো আপনারা দুইটা ইউজ করতে পারেন, নপ ইনস্ট্রাকশনের পরিমাণও বাড়াতে পারেন, নেস্টেড লুপও ইউজ করতে পারেন। এখানে আরেকটা জিনিস দেখেন,
সিএক্স এ আমরা এই ভ্যালু লোড করলাম ৬৫,৫৩৬, তারপর নপ 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 ইনস্ট্রাকশন এক্সিকিউট হলো। তারপর আমরা বলতেছি লুপ টাইমার 1, তার মানে লুপটা ঘুরে ৬৫,৫৩৬ বার উপরে যাবে, মানে প্রথমবার গেল সিএক্স এর ভ্যালু ৬৫,৫৩৬ থেকে ৬৫,৫৩৫ হলো, তারপর আবার নপ 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 ইনস্ট্রাকশন এক্সিকিউট হলো, আবার লুপটা ঘুরে উপরে গেল ৬৫,৫৩৪ হলো সিএক্স এর ভ্যালু। এভাবে ঘুরতে ঘুরতে যখন সিএক্স এর ভ্যালু 0 হয়ে যাবে তখন কি হবে? এই লুপ কি আর ঘুরবে? তখন এই লুপ কি আর ঘুরে উপরে যাবে? যখন সিএক্স এর ভ্যালু 0 হয়ে যাবে যাবে না। তখন কি হবে? পরবর্তী লাইনে আসবে। এখন এখানে একটা ইনস্ট্রাকশন ইউজ করা হয়েছে, দেখেন রিটার্ন ইনস্ট্রাকশন। এটার কাজ কি জানেন? এই রিটার্ন ইনস্ট্রাকশনের কাজ, সে যেখান থেকে এই ডিলে লুপে আসছিল তাকে সেখানে ফেরানো। এই দেখেন, মনে রাখবেন কল এবং রিটার্ন এই দুটো ইনস্ট্রাকশন, কল এবং রিটার্ন এই দুটো ইনস্ট্রাকশন জেনারেলি একসাথে কাজ করে। যখন আপনি কল ইনস্ট্রাকশন ইউজ করতে চাচ্ছেন তখন রিটার্ন ইনস্ট্রাকশন ইউজ করতে হয়। আমরা এখানে কি করছি? প্রথমে 1 নাম্বার এলইডি জ্বালাইছি, তাই না? যেখানে 1 নাম্বার এলইডি জ্বালালাম, এরপরে বলছি কল ডিলে, তার মানে তুমি ডিলে লুপ কল করো, ডিলে লুপে চলে যাও। তাহলে সে ডিলেতে গেল, এখানে গেল। এখন এই যে সে গেল, সে যখন ফিরবে, খেয়াল করেন, সে যখন রিটার্ন করবে, যখন লুপ ৬৫,৫৩৬ বার ঘোরা শেষ, সে গেছিল হচ্ছে এখান থেকে গেছে, হ্যাঁ। আর্জেন্ট যেতে বললো, ঠিক আছে, আমি আসতেছি, এখনই আসতেছি। আচ্ছা, এখান থেকে গেছে, হ্যাঁ, এখান থেকে গেছে। এখন তাকে কিন্তু এর পরবর্তী লাইনে এখান থেকে সে ডিলে লুপে গেল মনে করেন, তাকে কিন্তু এখানে ফিরতে হবে, এই জায়গায় ফিরতে হবে। সে কিন্তু 2-3 লাইন পরে এসে ফিরলে কিন্তু হবে না, আমার কোড এক্সিকিউশন হবে তাহলে ঠিকঠাক মতো হবে না। তো এই জন্য সে যখন এখান থেকে যাবে তখন সে কি করবে? এই ইনস্ট্রাকশনের যে অফসেট অ্যাড্রেস, সেই অফসেট অ্যাড্রেসটা সে স্ট্যাকে রেখে যাবে, স্ট্যাকে। এই ইনস্ট্রাকশনের অফসেট অ্যাড্রেস সে স্ট্যাকে রেখে যাবে। তো এই যখন রিটার্ন ইনস্ট্রাকশন আমরা দেই তখন রিটার্ন ইনস্ট্রাকশনের কাজ হচ্ছে যে স্ট্যাকে অ্যাড্রেস রেখে আসছে, ওই অ্যাড্রেসটা নিয়ে সে এই মানে ওই অ্যাড্রেস থেকে ফিরবে। স্ট্যাকে রেখে আসছে এইটার অ্যাড্রেস, এই ইনস্ট্রাকশনের ইনিশিয়াল অফসেট, তাহলে কি সে এখান থেকেই ফিরতে পারবে। ঠিক তেমনি এখান থেকে যখন জাম্প করবে তখন এই ইনস্ট্রাকশনের ইনিশিয়াল অফসেটটা রেখে যাবে। রিটার্ন ইনস্ট্রাকশন যখন পাবে স্ট্যাক থেকে ওই ভ্যালুটা পপ আউট করে নিয়ে এখানেই ফিরবে। আমি কি বোঝাতে পারছি ঘটনা আপনাদের? আচ্ছা, এই ডিলে লুপ দরকার হলে আমি নেক্সট দিন আবার একটু বোঝাবো। আমার একটা আর্জেন্ট মিটিং ডাকছেন স্যার, এখন যাইতে হবে, আপনাদের ছেড়ে দিচ্ছি।